ভাতের মধ্যে অর্ধেক পোকা অর্ধেক ভাত, ভাত আর ডাল, ডাল দিলে পোকাগুলো ভাসতেছে এরকম। যখন এসে পড়ছো, ইচ্ছে করেই আসো, ভুল করেই আসো, যেভাবেই আসো এসে পড়ছো, আর কিছু করার নেই। আমসকে আমি ঘুমাতে পারতাম না। ওই 1972 থেকে যে আমি ঘুমের ওষুধ খাওয়া শুরু করছি, স্টিল নাও আমি ঘুমের ওষুধ না খেলে আমার ঘুম হয় না। শুধু দাঁড়াইছে বাস, ওপর থেকে গুলি এসে মাথার এদিক থেকে লাগছে, এদিক থেকে নাই। মার্চ মাসের প্রথম থেকেই, অর্থাৎ প্রথম সপ্তাহ থেকেই একটা ঢাকা শহর মিছিলের শহর হয়ে গেছিল। আর এটাকে আরেকটু গিয়ার আপ করছিল, সেই সময় একটা বই বার করছিল আইয়ুব খানের, ওইটার এগেনস্টে ছাত্র সমাজ তখন মিটিং মিছিল করতো। তো ওইটার সাথে বঙ্গবন্ধুর বা আওয়ামী লীগের আন্দোলন আর এই দুইটা আন্দোলন একসাথে হয়ে একটা, মানে তখন ঢাকা শহর বলতে গেলে মিছিলের শহরে, প্রতিদিন মিছিল, প্রতিদিন মিটিং। আমি তখন ম্যাট্রিক ক্যান্ডিডেট, আমার বয়স 16 বছর 6 মাস এরকম হবে। আমাদের এই বাড়িটা তখন ছিল টিনের বাড়ি, এবং আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে যুদ্ধ যদি করতেই হয়, যুদ্ধ মানে মারামারি করতে হলে হয়তো নন বেঙ্গলি বেঙ্গলির সাথে করতে হবে, কিন্তু পাকিস্তান আর্মির সাথে যে যুদ্ধ করতে হবে এটা আমরা চিন্তা করিনি। আর এখন যে এই বিল্ডিংগুলো আমাদের সামনে দেখা যাচ্ছে, তখন এখানে কিছুই ছিল না। এখানে ছিল ইটভাটা আর বর্ষার দিনে পানি। আর এই 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 রাস্তার ওই পারে যে দুটো বড় বড় বিল্ডিং, এখানে ছিল ইটের স্ট্যাগ। তো 25 তারিখ রাত্রে গ্রামের আশেপাশের সব মানুষ এসে ঠিক আমাদের গেট বরাবর একটা ইটের স্ট্যাগ দিয়ে ব্যারিকেড দেয়। 5,000-6,000 ইটে নেয়। তো 25 তারিখ রাত্রে আমরা যথারীতি ঘুমে আসি, হঠাৎ রাত্রেবেলা আমার ঘুম ভাঙতেছে আমার আব্বার কণ্ঠস্বরে। যে মনে হচ্ছে আব্বা কারোর সাথে কাটাকাটি করতেছে বা মারামারি করতেছে, এই ধরনের কিছু। তো বের হয়ে দেখি পাকিস্তান আর্মি আব্বাকে ঘিরে রাখছে 5-6 জন, আর একজন কর্নেল হবে বা লেফটেন্যান্ট কর্নেল হবে, সে জিজ্ঞেস করতেছে ইটা কোন দিয়া, ইটা क्यों दिया, रास्ता क्यों बंद किया। उन्हें बोलते जे तो मैंने नहीं दिया, तो गांव का लोग, सारा लोग आके दिया, बहुत आदमी आके दिया, माना क्यों नहीं किया, तो कैसे माना करता। মারতেছে কিন্তু আব্বাকে, একটা ওই যে কর্নেলদের হাতে লাঠি থাকে, ওই লাঠি দিয়ে। তো বলে আব্বা উর্দুতে বলতেছে যে আমি কীভাবে মানা করবো, 100 লোক এসে এই ইট দিয়ে এখানে ব্যারিকেড দিচ্ছে। এইখানে ব্যারিকেড দেওয়ার কারণটা হলো, এটা ছিল বর্ডার, এটার এই ওদিকে ছিল বিহারি আর আমরা ছিলাম বাঙালি। এরপরে 1-2টা ঘর ছিল বাঙালির, কিন্তু তারাও এপারে চলে আসছিল। দিস ওয়াজ দ্য বর্ডার বিটুইন বেঙ্গলি আর নন বেঙ্গলি। তো তারপরে বলতে বলতে আব্বা বলতেছে যে আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে মেরে ফেলবে বলতেছে, আমার বন্দুক নিয়ে যাবে বলতেছে। তো তোমার পাশ বন্দুক হয়, বলে হ্যাঁ দে দো। এটাতে কিন্তু তার যে রাগটা ছিল, এই রাগটা, টেম্পোটা কমে গেল। ঘরে আসলো, ঘরে আসার পরে বন্দুকটা নিয়ে নিল। আমি আবার বললাম, আমি তখন ম্যাট্রিক, আমি বললাম লাইসেন্স দিয়ে দেন, কার্টিজও দিয়ে দেন, কারণ আরও এক দল আসলে পরে বলবে তোমার কাছে কার্টিজ আছে, বন্দুক কই, বন্দুক নাই কেন, তখন আবার বিপদে পড়বো। তো তারা কিন্তু অন্য কিছু নেয় নাই, কারণ আলমারি খোলা টাকা পয়সা ছিল, ছিল, কোনো টাচও করে নাই। এবং আমার 4 বোন, তখন এক বোনের বিয়ে হয়েছিল, একজন 9-এ পড়ে, একজন 8-এ পড়ে, একজন ম্যাট্রিক ক্যান্ডিডেট। তাদের সাথে কোনো অশালীন ব্যবহার কিছুই করে নেই। তারপরে নিল, নিয়ে বলছে मैं समझा तुम अच्छा आदमी है इसलिए छोड़ दिया, 4 घंटा बाद मैं फिर वापस आऊँगा, एक भी ইট देखना नहीं चाहिए। আব্বা বলতেছে যে এত ইট আমি কীভাবে সরাবো, দিছে তো 100 লোক এসে। আমার বাড়িতে এখন হার্ডলি 4 জন বা 5 জন পুরুষ মানুষ আছে। তো ও বললো যে এত না পারো প্লিজ গাড়ি যাওয়ার মতো ব্যবস্থা আমাদের করে দিতে হবে, ঘন্টা 4 পরে আমরা আবার ব্যাক করব। তো ওই যে
তখন ওই রাত্রে বাবাকে লাঠি দিয়ে মারতেছে একটা লোক, আমি তার ছেলে, বুঝি তখন বুঝার মতো ক্ষমতা আমার হয়েছে। একটা ক্ষোভ আমার মধ্যে জন্মায়, আসলে মুক্তিযুদ্ধে যাওয়াটা কিন্তু ইচ্ছে করলেই যাওয়া যায় না, এটার জন্য ভাগ্যও দরকার হয়েছে। কারণ পরিবারের বাধা, আর্মির বাধা, সমাজের বাধা, এত বাধা টপকায় তার যেতে হয়েছে। তো আমরা 7 জন প্ল্যান করলাম যে আমরা ইন্ডিয়া যাব। এটা বলছি আরও পরের কথা, মার্চ গিয়ে এপ্রিলের মাঝামাঝির কথা। তো আমরা প্রথম দিন 3 জন চলে গেল, আমরা মিস করলাম, এক হইতে পারলাম না। দ্বিতীয় দিনে বাকি 4 জনের মধ্যে আমরা 2 জন মিট করলাম, আমি আর আমার এক ক্লাসমেট। আমরা 2 জন গেলাম এখান থেকে নারায়ণগঞ্জের চাষারা থেকে টেম্পুতে একটা নৌকা ঘাট, ওইখান থেকে নৌকায় কুমিল্লার ভিতর দিয়ে আমরা সিএমবি রোডে যেয়ে উঠলাম। সিএমবি রোডে যেয়ে উঠার পরে ওইখানে দেখলাম বহু ছেলে আছে, ওই একটা সিগন্যাল আসে যে এখন তোমরা আসতে পারো, এখন আর্মিরা নাই, এখন তোমরা আসতে পারো, রাত্রের জন্য অপেক্ষা করতে হবে। তো রাত্রের জন্য অপেক্ষা করলাম, তারপর সিগন্যাল আসলো, সিএমবি রোড পার হলাম, ওপারে চলে গেলাম, ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া যেয়েই কিন্তু শেষ না, ইন্ডিয়া যেয়ে আবার আমাকে প্রমাণ করতে হলো যে আমরা নক্সালিস্ট না, এটা বিএসএফের কাছে প্রমাণ করতে হলো। তো লাকিলি আমার কাছে ওই ম্যাট্রিকের ইয়েটা ছিল, অ্যাডমিট কার্ড ছিল। তখন আমি বললাম যে দেখো আমরা বাংলাদেশ থেকে আসছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো ছেড়ে দিল। তখন আগরতলা থেকে প্রায় 60 মাইল হলো মেলাঘর। তো আমরা গেলাম, যাওয়ার পর ওখান থেকে প্রথমে আগরতলা শহরে গেলাম। ওখানে যারা যাচ্ছে রিফিউজিদের জন্য একটা আলাদা ক্যাম্প, আর যারা মুক্তিযুদ্ধ জয়েন করার জন্য যাচ্ছে তাদের জন্য একটা আলাদা ক্যাম্প। ওখানে কংগ্রেস ভবন বলে একটা বিল্ডিংয়ে ওরা অফিস খুলছিল, যে যারা মুক্তিযুদ্ধের জন্য যাবে তারা এখানে নাম এন্ট্রি করাবে আর কি। তো ওখানে যায় দেখি বিল্ডিং, বারান্দার নিচের গাছ, বাইরে ড্রেনের পাশে যে ইয়ে থাকে একটু চড়া করে থাকে না বাঁধানো, ওইটা সব বোঝাই মানে মুক্তিযুদ্ধে যাবে এই ইয়েতে। তো আমরা এটা দেখে তো আমাদের মাথা খারাপ যে এখানে থাকতে হলে তো মানে বছরখানেকের মধ্যেও আমরা যেতে পারবো না, আর থাকতেও পারবো না এখানে। তো আমার যে বন্ধু ছিল ও বললো চল এক কাজ করি, এক রাত্রি হোটেলে থাকি, তারপরে কালকে দেখা যাবে কী হয়। তো তখন হোটেল ভাড়া খুব সস্তা, খাবারও সস্তা। টাকা নিয়ে গেছিলাম আমি 40 টাকা, আর ও নিয়ে গেছিলো বোধহয় ওরকমই 40-50 টাকা, দুজনের কাছে মিলা বোধহয় 100 টাকা ইয়ে। তো সময় কাটে না, কি করি, ঠিক আছে চল সিনেমা দেখি। দুজনে গেছি সিনেমা দেখতে। তো সিনেমা দেখতে যে একটা লাভ হয়েছে যে তখন আমাদের বাড়িতে ভাড়া থাকতো মেজর হায়দার, তখন উনি মেজর ছিলেন, মেজর হায়দারের এক বন্ধু, তার ছোটো ভাইয়ের সঙ্গে দেখা। ও বলতেছে যে আরে টার্নার তুমি এখানে? আমি বললাম যে ভাই এরকম আমরা আসছি, কিন্তু যে অবস্থা দেখতেছি, তোমরা এখানে থাকলে তো মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না, তোমরা এক কাজ করতে পারবা, আমি ঠিকানা দিচ্ছি, তোমরা সরাসরি মেলাঘর চলে যাও, যে হায়দার স্যাররে বলো যে ওনার বড় ভাইয়ের কথা বললেন, উনি আমাদেরকে পাঠিয়েছে। তো আমরা বললাম যে যদি ধরা পড়ে যাই, বলো ধরা পড়বে না, শুধু উনি জিজ্ঞেস করতে পারে বড় জোর ও গান বাজনা এখনও করে, বলবো যে হ্যাঁ মাঝে মাঝে করে, এইটুকুই। তো তার কাছ থেকে ঠিকানা লিখে নিয়ে আমরা ওখান থেকে আগরতলা শহর থেকে প্রায় 60 কিলোমিটার মেলাঘর, উঁচু নিচু পাহাড়ি পথ দিয়ে সকালে রওনা দিয়ে 1:30-2টার দিকে পৌঁছালাম মেলাঘর। তারপরে উনি ডাকলেন, ওনার সাথে কথা বললাম এরকম যে উনি আমাদেরকে পাঠিয়েছে, কোনো চিঠিপত্র দেয় নাই কারণ ধরা পড়লে সমস্যা, এই জন্য। তখন উনি একটা চিঠি লিখে দিলেন, ডাকলেন একজনকে, বললো যে এদেরকে ইয়েতে নিয়ে যাও। তো এর মধ্যে একটা বেল বাজালো টুংটুং 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 করে। ইন দ্য মিন টাইম আমাদেরকে একটা মগ, একটা প্লেট, একটা লুঙ্গি, একটা শতরঞ্চি আর একটা গামছা
এটা ইস্যু করলো দুজনকে। লাইন দিয়ে দাঁড়ালাম, খাবার দিচ্ছে, খাবার নিলাম। সেই খাবারের দিকে তাকানোর পরে খাবার আর খেতে ইচ্ছে করতেছে না, যে ভাতের মধ্যে অর্ধেক পোকা অর্ধেক ভাত, ভাত আর ডাল, ডাল দিলে পোকাগুলো ভাসতেছে এরকম। সাথে অ্যাডাপ্ট হয়ে গেলাম আমরা। ওরাও গেছে আমাদের চেয়ে আরও 15-20 দিন আগে, কিন্তু ট্রেনিংয়ে এখনও সুযোগ পায় নাই। লোকাল ট্রেনিং দেয় বাংলাদেশের বিডিআরের এক নন কমিশন র্যাঙ্কের একজন পিটি করায়, আর 303 রাইফেলের বিভিন্ন পার্টসগুলো খুলে খুলে চিনায় যে কোনটা, এগুলো শিখায়। এগুলো শিখি আর খাই আর রাত্রে ঘুমাই, আর সকালবেলা বিকেলবেলা পিটি করি এই। আর মাঝে মাঝে হায়দার সাহেব ডেকে আমাদেরকে ব্রিফ করতেন যে দেখো, আমরা জানি তোমরা ভদ্রঘরের সন্তান, তোমরা এই লাইফ কেউ কোনোদিন কল্পনাও করো না যে এইভাবে থাকতে হবে, পাতা পেরে পাতার ওপরে 17 ইঞ্চি বিছায় তোমাকে ঘুমাইতে হবে, এটা চিন্তা করো না। যখন এসে পড়ছো, ইচ্ছে করেই আসো, ভুল করেই আসো, যেভাবেই আসো, এসে পড়ছো, আর কিছু করার নেই। জুনের শেষের দিকে আমাদেরকে বাগমারা নামে একটা ট্রেনিং ক্যাম্পে পাঠাইলো ইন্ডিয়ান আর্মির আন্ডারে। আমরা গেলাম, যেদিন গেলাম 2 দিন পরে আবার আমাদেরকে ব্যাক করাইলো যে না, একসঙ্গে এত ছেলেকে ট্রেনিং করানো যাবে না। আবার ফিরে আসলাম, তারপরে আবার দিন 10 আরেকটা ট্রেনিং ক্যাম্পে পাঠাইলো আমাদেরকে। আরেকটা ট্রেনিং ক্যাম্পে পাঠাইলে ওখানে আমরা সুযোগ পেলাম, এখানে আমরা ট্রেনিং নিলাম। আমরা ট্রেনিং নিলাম কী কী? 303 রাইফেল, এসএমজি, একটা ইন্ডিয়ান তৈরি একটা আছে SLR সেলফ লোডিং রাইফেল, আর ব্রিটিশ মেশিন গান। এবং আমাদেরকে 21 দিনের ট্রেনিং দেওয়া হলো, ধরতে গেলে আর্মি স্টাইলেই ট্রেনিং। আবার আমরা ফিরে আসলাম মেলাঘরে। মেলাঘরে ফিরে এসে আবার অপেক্ষা আর্মসের জন্য, যে কবে আর্মস আসবে। অক্টোবরের মাঝামাঝি আর্মস আসলো। তো যেহেতু আমরা 5 জন না 6 জন ছিলাম সবচেয়ে ছোট, আমাদের 6 জনকে লটারির বাইরে রেখে 6টা SMG দেওয়া হলো, যে এরা রাইফেল বা ক্যারি করতে পারবে না, এদেরকে SMG দাও, এদেরকে SMG, আমাদেরকে SMG দেওয়া হলো। নভেম্বরের 15 তারিখের দিকে আমরা আসলাম মুন্সিগঞ্জ হয়ে কেরানীগঞ্জ হয়ে এদিক দিয়ে এসে, এখন যে বসিলা বাস যায়, তখন কিন্তু বসিলা বাস যেত না, বসিলা নদীর ওপার। আর এই বাড়িটা ছিল রাজাকারের ক্যাম্প, এই টাওয়ারের বাড়িটায় দেখা যেত, খালি চোখেই দেখা যেত। আমাদের বাড়িও দেখা যেত খালি চোখে ওপার থেকে। তো এর মধ্যে আমরা একটা অপারেশন করলাম মানে করতে বাধ্য হইলাম মুন্সিগঞ্জের কাঠপট্টিতে। হঠাৎ একটা আর্মির লঞ্চ চলে আসছে আর কি। তো তখনকার লঞ্চ ছিল কাঠের, এখনকার মতো লোহার না। তো আমরা ছিলাম মাটিতে, ওরা ছিল পানিতে, এবং অধিকাংশই ছিল তোমার সাঁতার জানতো না বা হ্যাবার চেক পরা, জুতা টুতা পরা। তো আমাদের কাছে একটা চাইনিজ LMG ছিল, আমাদের কমান্ডার ওই প্রথমেই চাইনিজ LMG দিয়া লঞ্চের তুলিতে ব্রাশ করে দেওয়ার পরে লঞ্চ ডুবে গেল। লঞ্চ ডুবে যাওয়ার পরে গ্রামের লোকজনই ওদেরকে ধরলো, আমাদের আর কিছু করতে হলো না। ওইখানে ভয় কাজ করেছিল প্রথম দিকে, কিন্তু ওই আমাদের সেক্টর কমান্ডার যখন বললেন যে তোমরা ভুল করে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছায় হোক, এসে যখন পড়ছো, আর তোমাদের কিছু করার নেই, তোমাদেরকে যুদ্ধ করতে হবে, হয় মরবা নাহলে মারবা, ফিরে যাওয়ার কোনো স্কোপ নেই। ফিরে যেয়ে তুমি তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বিপদে ফেলবা। সো এরপরে আর ভয় কাজ করে নেই। হ্যাঁ, আমার একটা এফেক্ট হয়েছে যে তখন তো আমরা আর্মস ধরে ঘুমাইতাম রাত্রেবেলা, যার স্ট্রেন গান সে স্ট্রেন গান কোলে নিয়ে ঘুমাইতো। এটা যখন আমরা জমা দিলাম, জমা দেওয়ার পরে আমার একটা তখন আমার একটা ভয় কাজ করতো যে আমার আর্মস কই, আমি ঘুমাইতে পারতাম না। এবং ওই 1972 থেকে যে আমি ঘুমের ওষুধ খাওয়া শুরু করছি, স্টিল নাও আমি ঘুমের ওষুধ না খেলে আমার ঘুম হয় না। ট্রেনিং করে আসার পর শালদা নদীর নাম শুনছো তো? শালদা নদী কিন্তু খুব খরস্রোতা নদী। শালদা নদীর ওপারে আমরা, এপারে আর্মি। আমাদের সাহস বাড়ানোর জন্য ওই ফ্রন্টিয়ারে পাঠাইতো 7 দিনের জন্য। ওই জায়গায় তুমি 7 দিন থাকবা,
অহরহ গুলি হচ্ছে, মুক্তিবাহিনীরা একটা গুলি করলে ওরা 100টা গুলি করতেছে এরকম। তো ওইখানে আমাদের কোনো ভয় ছিল না, কি আমরা একটা গুলি করে বসে থাকতাম, নিচে বাংকারে বসে থাকতাম। তো ওই খাবার সময় একদিন সকালবেলা খাবার সময় ডাক দিচ্ছে আর কি, যে এই তোমরা ভাগে ভাগে এসে খেয়ে যাও। তো একটা ছেলে ছিল জুয়েল নাম, ও আর কি কন্ট্রোল করতে পারে না, নিজেকে দাঁড়াইছে, শুধু দাঁড়াইছে বাস, ওপর থেকে গুলি এসে মাথার এদিক থেকে লাগছে, এদিক থেকে নাই। হ্যাঁ, স্যাক্রিফাইস তো সবাই করছে, কারণ আমাদের লাইফের মোড় ঘুরে গেছে না। আমি যে লেখাপড়া করছি, আমি কিন্তু টেস্ট পরীক্ষা পর্যন্ত লেখাপড়া করছি, যাকে লেখাপড়া বলে মনের থেকে। তারপরে আমি আর লেখাপড়া করিনি। আমি ম্যাট্রিক পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু আমি শেষ করতে পারিনি, কারণ 75-এর গণ্ডগোলের একটা প্যাচে আমরা পড়ে আমাদেরকে রাজটিকেট করা হয়েছিল 5 জন কেন 7 জনকে। তো এগুলো তো স্যাক্রিফাইস। অনেকে ডাকাত হয়ে গেছে, সে তো ইচ্ছে করে হয়নি।